প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ছুটির দিনের সকাল, একটু অন্যরকম সকাল, অন্যরকম ব্যস্ততা, অন্যরকম দিন। আজকে আমাদের অনুষ্ঠানেও অন্যরকম একটি পরিবেশ। আমাদের দুজন অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই মোস্তাফিজুর রহমান, লেখক গবেষক, এবং তার পাশেই বসে আছেন চলচ্চিত্র সাংবাদিক এবং চলচ্চিত্র গবেষক আবদুল্লাহ জিয়াদ। দুজনকেই আপনাদের স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। নিয়ম অনুযায়ী পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনামগুলো পড়তে হয়, তবে ছোট করে একটু পড়ি। প্রথম আলো, বিএনপি প্রার্থী বাছাই শুরু, প্রাথমিক তালিকা অক্টোবরে। বিশ্বের সবচেয়ে বেশি শিশুর অঙ্গহানি গাজায়, বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান। দৈনিক যুগান্তর, বিদ্যমান পদ্ধতিতেই ভোটের প্রস্তুতি, সংবিধান ও আরপিওতে আর পিআর নেই সিইসি। দৈনিক সমকাল, জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়। কালের কণ্ঠের শিরোনাম, চাঁদাবাজিতে সবজি 4 গুণ চড়া। বাংলাদেশ প্রতিদিন, হুমকিতে রপ্তানি খাত। মানব জমিনের শিরোনাম, নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ। খবরের কাগজের শিরোনাম, এত দাম হায় ইলিশ। আমাদের সময়ের শিরোনাম, নির্বাচনী ছন্দের রাজনীতি। দেশ রূপান্তরের শিরোনাম, ষাঁড়ের ভার কৃষকের ঘাড়ে। আমার দেশের শিরোনাম, নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে। দিনকাল, সার্ককে সক্রিয় ও আসিয়ানের সদস্য পেতে কাজ করছে বাংলাদেশ, প্রধান উপদেষ্টা। দৈনিক করতোয়া, পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই সিইসি বলেছেন। দৈনিক ইনকিলাব, বিএনপিকে দ্রুত মাঠে নামা তাগিদ। কালবেলা শিরোনাম, বিএনপি জামায়াতের বাইরে বলয় করার চেষ্টা এনসিপি। রূপালী বাংলাদেশ, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ঢাকা শহর নিয়ে একটি শিরোনাম, আমরা হয়তো সময় পেলে এই শিরোনামটি কথা বলবো। আপনাদের পেয়ে একটু ভালো লাগছে এই জন্যেই যে দুজন অতিথির সঙ্গে কথা বলবো। আমরা একটা কথা বলে থাকি যে ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। আজকের পত্রপত্রিকার শিরোনাম কিন্তু একটু অন্যরকম হতে পারত। মোস্তাফিজ ভাই, আপনি কি বলেন? যদি বাংলাদেশ জিতে যেত তাহলে হয়তো পত্রপত্রিকার প্রথম শিরোনাম বাংলাদেশ এই খেলা নিয়ে হতো, বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান। আর দৈনিক যুগান্তরের ছবিটির ক্যাপশন যদি আপনাকে পড়ে শোনাই, রিশাদ হোসেনের ডান থেকে তৃতীয়, জোড়া আঘাতে 33 রানে 4 উইকেট হারিয়ে কক্ষচ্যুত হয়ে পাকিস্তান। তার মানে এই পর্যন্ত দেখার পর মনে হয়েছিল বাংলাদেশ জিতে গেছে, কিন্তু বাংলাদেশ জিতল না। আর ধন্যবাদ আপনাকে রেজানুর ভাই। প্রথম 5টা উইকেট যখন পড়ে, আমি ঢাকার ছিলাম, আমি রাস্তায় ছিলাম, লোকজনের যে উল্লাস দেখেছি টেলিভিশনের সামনে এটাতে, এবং আমিও নিশ্চিত ছিলাম যে পাকিস্তান 100 রানের মধ্যে বুক হয়ে যাচ্ছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনকভাবে, যেটা ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ঠিক আছে, কিন্তু অনিশ্চয়তা সবসময় কি টেকনিকেরও খেলা, কিন্তু এই টেকনিক এবং অনিশ্চয়তা কি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই পড়ে? মানে কোশ্চিনটা, আমার আক্ষেপের জায়গাটা এটা, যে গতকালকে যেটা থেকে আমি খুবই আশা করেছিলাম যে আমরা ফাইনালে যাচ্ছি, কিন্তু আমি যদি একটি লাইনে বলি, 5 উইকেট পর্যন্ত বাংলাদেশের ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব স্ট্রং ছিল। তারপরে 3টা ক্যাচ যে ফেলে দিল, মিস করলো, 2টা বা 3টা, হ্যাঁ, এরপরেই বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল এবং পাকিস্তানের আগ্রাসী মনোভাব হয়ে উঠল। পরবর্তীতে যখন পাকিস্তান বোলিং করে, তখন আপনি দেখবেন যে তারা যেভাবে আগ্রাসী ছিল, বাংলাদেশকে অসহায় লাগছিল। আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশের মানে মোমেন্টাম বোধ করি হ্যাঁ, যে মোমেন্টামটা হারিয়ে ফেলেছিল। জিয়াদ কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে কালকে আমি যখন রিপোর্ট লিখি, তখন আমি দেখছি যে আমার হাউসে সবাই খুব উৎফুল্ল, হ্যাঁ, এবং আমি যখন ওখান থেকে বেরোয় আমি গুলশান গেলাম, তখন দেখলাম যে মানুষের মধ্যে একটা উল্লাস বিরাজ করছে, এবং ওই সময় দেখলাম যে রাস্তাঘাটে যানজটও খুব কম ছিল, রাস্তাঘাটও খুব ফাঁকা ছিল। সবাই টেলিভিশনের সামনে। এই যে আমাদের যে উৎসাহ এবং উল্লাস ছিল, সেটা একেবারে এই ধস নামবে এইটাকে বিশ্বাস করতে পারছে না, এবং আমারও বিশ্বাস হয় না যে এটা কিভাবে সম্ভব হলো। না, আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এর বেশি আর আলোচনা না করাই ভালো। মোস্তাফিজ ভাই, আপনার কাছে যেতে চাই, রাজনীতি নিয়ে একটু কথা বলি। দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি, কিন্তু জামায়াত এবং এনসিপি অন্যান্য সমমনা দল, তারা দল নিষিদ্ধের পক্ষে। আবার পিআর নিয়ে কথাবার্তা হচ্ছে। এই পিআর, দল নিষিদ্ধ সব মিলিয়ে একটা কি বলে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনীতি। আপনার কি মনে হয় তাই? অবশ্যই এটা একটা দল নিষিদ্ধ নিয়ে যেটা শুরু হয়েছে, সেটাকে দল নিষিদ্ধের 2টো ধরন আছে। এজ এ
আমি রাইটস নিয়ে কথা বলি, সেই জায়গা থেকে আমি যেটা চিন্তা করি, এটা একবারে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি যে দল নিষিদ্ধর পক্ষে এনসিপি এবং জামাত। আমাকে যদি বলেন, আমি নির্বাহী আদেশে, একটা শব্দ যুক্ত করে, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার বিপক্ষে। আমি দল নিষিদ্ধ হইতে পারে, কেউ অপরাধ করতে পারে, গণহত্যা হইতে পারে, এটা সারা ওয়ার্ল্ডে হয়েছে, সেটার মাধ্যমে একটা মানে প্রসেস আছে, আদালতের মাধ্যমে যদি এটা নিষিদ্ধ হয় দেন আমাদেরকে এটা মেনে নিতে হবে, এবং আমি সেটার পক্ষে, আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া। বাট এই যে এর আগে সেম ঘটনাটা কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছিল, যখন মুভমেন্ট হয় হঠাৎ করে ওনারা জামাত এবং শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দিলেন। আমি যেমন তখন জামাত শিবিরকে নিষিদ্ধের পক্ষেও ছিলাম না, এমনিভাবে এখন আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে এবং ভবিষ্যতে জাতীয় পার্টিকে নিয়ে যে আবেদন করা হচ্ছে, আমি এটার বিপক্ষে। হ্যাঁ, 14 দল, আমি এটার একবারে সরাসরি বিপক্ষে। হ্যাঁ, নিষিদ্ধ হতে পারে, সেটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা হতে পারে, কিন্তু নির্বাহী আদেশে আমি এটার পক্ষে না। জিহাদ, আপনাকে পাওয়া গেল। আমি রাজনীতির এই প্রসঙ্গ তুলব না, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি যে বিনোদন সাম্রাজ্য নিয়ে কাজ করেন, আপনার নিজের লেখালেখি অনেক আছে চলচ্চিত্র নিয়ে, এবং চলচ্চিত্র সম্পর্কে আপনার অনেক লেখালেখি। আপনার এই যে আপনার সাংস্কৃতিক অঙ্গন, জুলাই অভ্যুত্থানের পরে সব কিছুরই পরিবর্তন ঘটলো, সাংস্কৃতিক অঙ্গনের পরিবর্তন ঘটেছে? না, আমি বলবো যে আসলে সাংস্কৃতিক অঙ্গনে কোনো পরিবর্তন ঘটে নাই এবং কোনো উন্নতি হয় নাই, বরঞ্চ আগের তিমিরেই রয়েছে। সেটা নানান কারণে হতে পারে। এমনিতেই তো যদি আপনি যদি সিনেমার কথাই বলেন, যে এখন সিনেমা হল নেই, তো ছবি কেউ বানাচ্ছে না, তো বছরে 2 ঈদে 2টা ছবি হয় শাকিব খানের, এটাই হল মালিকরা চালান। তো এইভাবে তো কালচার গ্রো হয় না এবং জাতির মধ্যে কালচার বিনিময় করা যায় না। তো আমাদের আসলে যেটা আপনি বলছেন যে সরকার পরিবর্তনের পরে এটা আরও আন্তরিকভাবে যদি সরকার বিশেষভাবে যদি এই সংস্কৃতিটাকে ধরতেন, তাহলে একটা পরিবর্তন লক্ষ্য করা যেত। কিন্তু আমি দেখছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং আগের সময় কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্যটা থাকা উচিত ছিল, যেটা আমরা হয়তো আরও অনেক আশা করেছিলাম বা আমাদের স্বপ্ন ছিল যে আমরা এরকম কিছু একটা পরিবর্তন আসবে সংস্কৃতি জগতে, কিন্তু না, সেটা আস্তে 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 সব ক্ষেত্রেই একটা নেতিবাচক দৃষ্টিতে পড়ে যাচ্ছে। শুধু একটা জিনিস দেখলাম যে বিটিভিতে নতুন একটি অনুষ্ঠান চালু করছে, নতুন কুড়ি, যেটা পুরনো ছিল, এই একটা জিনিস পরিবর্তন বিটিভি করছে। আর সিনেমার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, কারণ সিনেমা যদি এই সরকার একটা নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি নীতিমালাটা যদি চেঞ্জ করতেন, যৌথ প্রযোজনের নীতিমালাটা একটা যুগোপযোগী করতেন একটা, তাহলে তো একটা পরিবর্তন আসতো সিনেমার ক্ষেত্রে। মোস্তাফিজ ভাই কি বলেন? আমি যেটি মনে করি, কালচারকে বাদ দিয়ে একটা নেশন বিল্ড করা যায় না। কালচার হচ্ছে আমাদের স্কুল থেকে শুরু করে আপনার, তাহলে আপনাকে স্কুল যেহেতু প্রসঙ্গ তুললেন, এরকম খবর এসছে যে স্কুলে যে সঙ্গীত শিক্ষক ছিল, সেই সঙ্গীত শিক্ষকের পদও নাকি এখন। হ্যাঁ, এটা হচ্ছে, আমি ওই কথাটা বলছি যে কালচারকে বাদ দিয়ে আপনি কোনো স্কুল লেভেলে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটার পার্টটা হচ্ছে বাচ্চাগুলোকে পড়াশোনার পাশাপাশি তার হচ্ছে মানসিক যে সুস্থতা সেটা এনশিওর করবে। সেই জায়গাতে আমাদের যেটা হচ্ছে যে সঙ্গীতের যে ইয়েতে গানের যে শিক্ষক নেওয়ার জন্য আমাদের হলো, একটি গ্রুপ প্রতিদিন আন্দোলন করছে যে গানের শিক্ষক নেওয়া যাবে না। সেখানে এরকমও শব্দ উঠেছে, আপনারা পত্রিকায় দেখবেন, আমি কারো নাম বলবো না, কোনো দলের কথা বলবো না, বলা হয়েছে ওখানে থেকে মাদ্রাসা থেকে পাশ করা ধর্মীয় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হবে। আমি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিপক্ষে না, কিন্তু সঙ্গীত এবং গানের যে শিক্ষক সেটার পরিবর্তন, আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ আরেকটা পদ সৃষ্টি করেন, কিন্তু গানেরটা বাদ দিয়ে আপনাকে ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ দিতে হবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে কালচার ছাড়া জাতি উঠতে পারে না, এবং জাতির একটি বড় মেরুদণ্ড হচ্ছে কালচার। তো যদি সরকার ঘোষণা দিয়েছে নিয়োগ, যে প্রতি প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এটা খুবই ভালো উদ্যোগ। তার কারণ যে ছোটোবেলা থেকে যদি সে কালচারাল মাইন্ডেড হয়, তাহলে আজকে বড় হয়ে সে আরও অনেক বড় কিছু হতে পারে। যদি ছোটোবেলা থেকে যদি কালচার চর্চা না করে, সে কোনোভাবেই সে বড় হইতে পারে না। আজকে আপনি দেখেন যে যারাই বড় বড় শিল্পী বলেন, যারা আছে কালচার জগতে আছে, তারা কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু টুকটাক রপ্ত করে আসছে। তো এইটা সরকার যখন ঘোষণা দিছে, তখন আমি সরকারকে সাধুবাদ জানাই। এবং আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছিল, পিআরও বলছিল যে ভাই, এটা নিয়ে তো অনেক তো হচ্ছে, আপনারা এটার পক্ষে লেখেন, আমাদেরকে অনুরোধ করছে যে সঙ্গীত শিক্ষক বন্ধ, এটা ঠিক না, এটা ঠিক না যে সঙ্গীত শিক্ষক থাক। আপনি প্রপাগান্ডা, আপনি যদি ইসলামিক শিক্ষা দিতে চান সেটা দেন, আপনি দেন, সমস্যা কি? একজন শিক্ষক, ইসলামিক শিক্ষক নিয়োগ দেন,
তাহলে কি থাকলো, সঙ্গীত শিক্ষক থাকলো, ইসলামী শিক্ষক থাকলো, বিজ্ঞান শিক্ষক থাকলো, জেনারেল শিক্ষক থাকলো, সব শাখায় থাকলো, তাহলে হবে কি একটা বড়োভাবে বৃহৎভাবে ছেলেপেলে ছোটোবেলা থেকে বড় হতে। যেহেতু আপনাকে যেহেতু পাওয়া গেল চ্যানেল আই, আমরা যে চ্যানেলটিতে বসে এখন কথা বলছি, আর কয়েকদিন পরেই 1 অক্টোবর 27 বছরে পূর্বে চ্যানেল আই, চ্যানেলের অনেক কিছু নিয়ে, অনেক অনুষ্ঠান নিয়ে আপনার গবেষণামূলক লেখা আছে এবং সব কিছু মিলিয়ে আছে। এই যে 27 বছরে চ্যানেল আই পা দিচ্ছে, আপনার মূল্যায়নটা কেমন? আমি চ্যানেল আইকে ধন্যবাদ দিব যে আমি 27 বছরে চ্যানেল আইয়ের সঙ্গে জড়িত। আমার 29 বছর সাংবাদিকতার বয়স, আমি 29-এ 27। তো আমি চ্যানেল আইকে বলবো যে চ্যানেল আইয়ের অনেক গুণ এবং তারা বাংলাদেশে অনেক কিছু দেখিয়েছেন। যে চ্যানেলে যদি জন্মদিনের কথা বলে তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জন্মদিন, এটা অন্যান্য চ্যানেলে পালন করতো না, কিন্তু চ্যানেলে দেখে কিন্তু এখন অন্যান্য টিভি চ্যানেলে এটা পালন করে। এই যে একটা ভালো উদ্যোগকে ছড়িয়ে দেওয়া সবার মাঝে, এটি চ্যানেলাই করছে। আমি সিনেমার মানুষ, সিনেমার কথা যদি বলি, তাহলে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা সম্পাদক ফরিদুর সাগর, ব্যবস্থাপনা পরিচালক, উনি একজন কালচারাল মাইন্ডেড এবং চলচ্চিত্র, ছোটবেলা থেকে চলচ্চিত্র অভিনয় করে আসছেন। ওনার বাবা চলচ্চিত্রকার ছিলেন ফজলুল হক সাহেব, তার সন্তান ফরিদুর সাগর। তিনি যে চ্যানেল আই মাধ্যমে যে ছবি বানিয়েছেন, আজকে 2004 সাল থেকে ছবি বানাচ্ছেন, তা আজকে 2025-21 বছরের প্রায় 150 ছবির 160-170টি ছবি বানিয়েছেন। তো বাংলাদেশের রেকর্ড কোনো চ্যানেল এরকম পারে, একটা দুইটা করে বানাইছে অনেক চ্যানেল, কিন্তু এই যে 160-170 বা 200টি ছবি বানিয়েছে, এইটা একটা বাংলাদেশের জন্য একটা বিরাট কিছু, এবং সবই নান্দনিক ছবি। এই ছবিগুলো নিয়ে গবেষণা করা যায় এবং উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। একেবারে আমরা ছোট অনুষ্ঠান তো, এত ছোট্ট করে প্রত্যাশা কি 27-এ আপনার? আমি বলবো যে চ্যানেলে প্রতি বছর যেভাবে খুব বড় করে সবাইকে নিমন্ত্রণ করে যে অনুষ্ঠান করে, সবার মাঝে ছড়িয়ে দেয়, লাইভ প্রোগ্রাম করে, এবং একটা কালচার, যে বাংলাদেশের নিজস্ব একটা কালচার, সেই কালচারটা যেন লাইভের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিক। একটি চ্যানেল, এটা কমার্শিয়াল চ্যানেল যে সামাজিক দায়িত্ব নিতে পারে তার প্রমাণ হচ্ছে চ্যানেল। কেননা আপনি বাংলাদেশের প্রথম শিক্ষা সংবাদ, শিক্ষার ক্ষেত্রে যেটা চ্যানেল আই করেছে, এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু আমাদের বলার কোনো নেই, এটা সবাই জানে। এটা তো একদম দারুণ অহংকারের সাথে বলে পরিবেশ। তাহলে আর বাকি থাকে কি? আপনি দেখেন শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, তারপর হচ্ছে ইয়েতে আপনার কৃষি, এগুলো নিয়ে এটা কিন্তু এই চ্যানেল করার কথা ছিল না। তারা জাস্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দিবে, এটা করবে, নাচ গান। এই চ্যানেলটি যারা চালান তাদের মধ্যে দেশাত্মবোধ, ওই জিনিসটাতে বলছে যে চ্যানেল আই শুধু একটা মানে কমার্শিয়াল চ্যানেল, বাট তারা বাংলাদেশের সামাজিক যে জায়গাগুলো, সেই দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিয়ে বিভিন্ন ক্ষেত্রের যে অনিয়ম বা কি নতুন ইনোভেশন, সেগুলো ক্ষেত্রে বিপ্লব এনেছে। বিশেষ করে আমি বলবো শিক্ষাতে এনেছে, হচ্ছে পরিবেশে এনেছে, কৃষি। এই যে শিক্ষার কথা বললেন, আপনি শিক্ষা নিয়ে প্রচুর কাজ করেন। এই যে গণ আন্দোলন, এত বড় একটা আন্দোলন হলো, শিক্ষার্থীরা আমাদের একটা বিপ্লব ঘটালো, কিন্তু কেউ এখন বলবার চেষ্টা করছেন তাদেরকে এখনো ক্লাসে ফেরানো যাচ্ছে না, এখনো সেই প্রশ্নটা উঠছে। আপনার কি মনে হয়? এটি আমি গত বছরই বলেছিলাম। আপনি দেখুন নেপালে মুভমেন্ট হয়েছে, তারপর হচ্ছে একটা জাতীয়ভাবে ঘোষণাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে গিয়েছে। আমাদের বড় ব্যর্থতা ছিলেন আমাদের তখন। এখন ওনার জনপ্রিয়তা তোলানিতে নামলেও তখন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন। উনি যদি একটা ন্যাশনাল ডিক্লারেশন দিতেন যে এনাফ, তোমরা একটা বিরাট ঘটনা ঘটিয়েছো, একটা স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছো, এখন তোমাদের কিন্তু তিনি তো সেই সময় সম্মানের সাথে বলি, তিনি সেই সময় বলেছেন শিক্ষার্থীরাই আমার নিয়োগকর্তা, শিক্ষার্থীরা নিয়োগকর্তা বলে শিক্ষার্থীদেরকে উনি রাজপথে আরো লম্বা সময় ধরে রেখেছেন। উনি কিন্তু শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফেরানোর জন্য উদ্যোগ নেন। আমি ডক্টর ইউনূস সাহেব আমার সেক্টরের লোক, আমি ওনাকে স্যার বলে থাকি, আমাকে উনি ব্যক্তিগতভাবে চেনে, আমাকে খুব স্নেহ করে। এই জায়গা থেকে বলছি, উনি সেই সময় একজন শিক্ষা অধিকার কর্মী হিসেবে বলবো, ওনার ভুল আমি বলবো না, ওনার প্রয়োজন ছিল শিক্ষার্থীকে বলা যে তোমরা অনেক বড় ঘটনা ঘটিয়েছো, এখন তোমরা ক্লাসরুমে ফেরত যাও, আমরা দেখছি, আমরা যদি না পারি দেন তোমরা আবার এসো। সেটা করে নাই। অনেক ধন্যবাদ। দৈনন্দিন জীবনের নানা ঘটনা তো আমরা দেখতে পাই, বিশেষ করে জীবনমান। আজকের একটি গবেষণা প্রতিবেদন আছে বিবিএস-এর, ৬২% পরিবারের মোট আয়ের ৫০% যায় খাদ্যের পেছনে। কি বলবেন মুস্তাফিজ? বিবিএস-এর ডেটা সবসময় বাস্তবতা হচ্ছে গভর্নমেন্ট ডেটা। আচ্ছা, বাস্তবতা গভর্নমেন্ট বলছে, হ্যাঁ গভর্নমেন্ট বলছে, এটা কিন্তু আমি বলি, এটা গভর্নমেন্ট বলছে। গভর্নমেন্ট ডেটা সবসময় যেটা হয় নিরপেক্ষ, এবং কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভগুলোকে একটু কম দেখানো হয়, সেখানে সেই জায়গায় এটা। তার মানে বাস্তবতায় এটার চেয়ে যে ৬২% বাস্তবতা হচ্ছে আরো কঠিন। এটি
দেখার জন্য বিবিএস এর ওখানে যাওয়ার দরকার নাই। আপনি আপনার নিজের সংসারের দিকে তাকান, আমি আমার নিজের সংসারের দিকে তাকাই। আমার ব্যক্তিগতভাবে বলে আমি কিন্তু লোনে পড়েছি, তার মানে আমি ঠিক মতো চালাতে পারছি না। আব্দুল্লাহ জিহাদ কি অবস্থা? হ্যাঁ, মানে যেটা গবেষণা করছি, গবেষণার সত্য, কারণ এই যে একটা সিন্ডিকেট দ্রব্যমূল্যকে একদম উপরে নিয়ে গেছে, যে কারণে মানুষের জীবন মানের চাহিদা বেড়ে গেছে, যে কারণে যে একজন 20,000 টাকা বেতন পাচ্ছে তার 10,000 টাকা চলে যাচ্ছে খাওয়া খরচে। এত যা হতো না, কিন্তু এই যে জিনিসপত্র যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না সরকার। এইটাকে যদি এই সিন্ডিকেট ভাঙতে পারতো, যদি এটা ঠেকাতে পারতো, তাহলে মানুষের জীবন মান একটা সুন্দরভাবে পরিচালিত হতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। একই সাথে যেটা হচ্ছে, কৃষক কিন্তু পয়সা পাচ্ছে না। কৃষক কিন্তু প্রান্তিক কৃষক, সে কৃষি পেশা ছেড়ে দিয়ে ঢাকাতে এসে গার্মেন্টসের চাকরি খুঁজছে, রিক্সা চালাচ্ছে। তার মানে যেটা হচ্ছে, টাকাটা কোনো মাঝখানে আটকে যাচ্ছে। আমি পে করছি, যিনি করছে মধ্যস্বত্বতে আটকে যাচ্ছে, যিনি এটা মূল গ্রামের কৃষক যে চালিকা শক্তি, সেও পয়সাটা পাচ্ছে না। এই জায়গায় আমাদের গভর্নমেন্টের, এটা আগের গভর্নমেন্টেও ব্যর্থ ছিল, এই গভর্নমেন্টও সেই জায়গাতেই ওই বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। মাছের রাজা ইলিশ, এটা একটা মানে আলোচনা। তো এক সময় আপনার যে কোনো বাড়িতে ইলিশের রান্না হলেই একটা অন্য রকমের উৎসবের মতো হতো আর কি। তো এখন ইলিশ তো ছোঁয়া যায় না, মানে ইলিশের যে দাম এখন, যেটা একটি পত্রিকায় খবরের কাগজের শিরোনাম হয়েছে, এত দাম, হাই ইলিশ। এখানে যেটা বলা হচ্ছে সরবরাহ সংকট নাকি উচ্চ মূল্যের কারসাজি। কি বলবেন মুস্তাফিজ সাহেব? এটি আমি যদি ধরি গত 5 বছরে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে, কিন্তু ইলিশে তো এটি বাড়ার কথা ছিল না। কেননা ইলিশ আরোহণ করতে, যে ইলিশ ধরতে যেটু লাগে, আমার নৌকা লাগে, নৌকাতে খরচ বাড়ে নাই, জনবল লাগে, ফুয়েল লাগে, এই তিনটাতে এইভাবে বাড়ে নাই। অ্যান্ড ইভেন গভর্নমেন্টের ডেটা বলছে যে মাছের দাম, মাছের যে উৎস যেটা কমেছে, সেই কমানোর এটাও কিন্তু খুব কম না, যেটার সাথে বাজারের একটা অমিল। এবারকার যেটা হচ্ছে, এটা আমার একবারে খুব ধারণা, আমার নিজস্ব ইয়ে থেকে, এটা ভুলও হতে পারে, সেটা হচ্ছে গত বছরের চেয়ে এবার ইলিশের দাম হঠাৎ করে দ্বিগুণেরও বেশি হয়ে গেল। এর পিছনে একটা কারণ হতে পারে আমাদের যে একটা রাজনৈতিক পট পরিবর্তন। আগে তো ওনারা একটা সময় ধরে চালাচ্ছিলেন, যার ফলে আপনার ওই যে ইলিশের প্রজনন সময় এবং জাটকা নিধন, সেই জায়গায় তারা কিন্তু বড় একটা অবদান রেখেছিলেন। কিন্তু এইবার এসে আমরা সেই জায়গায় সেভাবে উদ্যোগ দেখি নাই। এই সময় জাটকা বাজারে পাওয়া গিয়েছিল, এবং যে আপনার ইলিশের যে সময় ইলিশ ধরা নিষিদ্ধ, সেই সময় ইলিশ প্রচুর পরিমাণে, গত বছর যে সময় ইলিশ ধরা নিষিদ্ধ, তখনই রাজনৈতিক ডামাডোলটা চলেছিল। যার কারণে আমার এটা ধারণা যে এই কারণে এবার হচ্ছে মাছের এটা মানে সোর্সে মাছ কম। আর দ্বিতীয় হচ্ছে সিন্ডিকেট, তো এটা একটা বড় ধরনের সমস্যা এই দুই জায়গা থেকে। এখন দেশের মানুষ ইলিশ খায় না, কিন্তু বিদেশে যাচ্ছে। এটা তো আমরা গালিগালাজ করি যে ইলিশ দেবো না, এটা করবো না, দিন শেষে তো সবাই দেই আমরা। এবং এমন রিপোর্টও আমি এর আগে কয়েকদিন আগে শিরোনামে পড়েছি যে বাংলাদেশে যে দামে ইলিশ বিক্রি হচ্ছে, তার কম দামে আবার বিদেশে নাকি রপ্তানি করা হয়েছে। আমি বিদেশ বলবো না, কলকাতার রপ্তানি বলে পূজা উপলক্ষে যে ইলিশটা ইয়ে হয়েছে, আপনার 1600 টাকার নিচে কেজি হয়েছে। বাংলাদেশে 1600 টাকা পাবেন না, আপনি পাবেন না। তাহলে আমরা বিদেশে 2200 টাকার, আমরা বিদেশে ইলিশ রপ্তানি করছি, বাংলাদেশের ইলিশের যেটা মার্কেটের প্রাইস আছে অনেক কমে। এখন কেন করছি, এটা হয়তো যারা করছেন তারাই জবাব দিতে পারবে। ইলিশ উৎপাদন অনেক বেশি হচ্ছে, অনেক হচ্ছে, কিন্তু সিন্ডিকেট কোনো থাবা দিয়ে কোথাও এই জিনিসটাকে একটা আটকে রাখছে, যে কারণে দাম প্রচুর হচ্ছে। আমি মৎস্য উপদেষ্টার প্রেস কনফারেন্সে ছিলাম সচিবালয়ে, তো ওনাকে প্রশ্ন করা হলো, উনি বললেন যে আজকে থেকে ইলিশের দাম কমবে। তো সেদিন ইলিশ মাছের দাম ছিল 2800 টাকা কেজি, 2800 টাকা, উনি বললেন যে 2000 টাকায় আসবে। তো এক সাংবাদিক প্রশ্ন করলেন যে আজকেও তো আপনার 2400 টাকা কেজি চলছে, তা আপনি বললেন 2000 টাকা কেজি। তো বললাম আমরা তো দাম কমার পরে উনি ডিজিকে বললেন যে লেটেস্টটা বলেন। তো এখন হচ্ছে যে ওনারা জানছেন যে 2800 টাকা থেকে 2000 টাকায় আসবে, কিন্তু আমরা তো মাছ পাচ্ছি না। তো হয়তো 2400 টাকা হলে মাছ, ভালো মাছ পাওয়া যায়, কিন্তু মাছ উৎপাদন অনেক হচ্ছে, উৎপাদন বেশি, কিন্তু সিন্ডিকেটের কারণে এই মাছের দাম, এই যে সিন্ডিকেট, না জানি সিন্ডিকেটের খপ্পর থেকে কবে বাজারে যান, ইলিশের কিন্তু অভাব নেই, বাজারে সরবরাহের অভাব নেই, কিন্তু প্রাইসের জায়গায় এই সমস্যা। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ইলিশের কথা উঠলো, কেন ইলিশের দাম এত বাড়বে, তার প্রশ্ন সাধারণ মানুষের কাছে। ইলিশের এক টুকরো খাবার অনেকের কাছে জোটে না, কিন্তু ইলিশ আমাদের জাতীয় মাছ। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।